গতকালই লিম্ফেডেমা রোগের একজন পেশেন্ট আমার কাছে আসলেন, যার হাতটা প্রচন্ড আকারে ফুলে গেছে, লাল হয়ে গেছে এবং ব্যথা হয়ে গেছে। অর্থাৎ তার লিম্ফেডেমা তো ছিলই, তার সাথে সেলুলাইটিস বা ইনফেকশন ডেভেলপ করছে, ইনফেকশন হয়ে গিয়েছে। তো হিস্ট্রি নিয়ে জানলাম যে উনি এই রোগের চিকিৎসার জন্য একটি ফিজিওথেরাপি সেন্টারে গিয়েছিলেন। সেখানে ওনাকে আয়ারান নামে একটি গরম স্যাক দেওয়া হয়েছে, প্যারাফিন অক্সবাত নামে আরেকটি গরম স্যাক দেওয়া হচ্ছে। অথচ লিম্ফেডেমা রোগে কিন্তু গরম স্যাক দেয়া পুরোপুরি নিষেধ। এই জন্য আমি চিন্তা করলাম যে লিম্ফেডেমা রোগে কি করা যাবে, কি করা যাবে না, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন দেরি না করে জেনে নিই লিম্ফেডেমা রোগ হলে আমাদেরকে কি কি করতে হবে। প্রথমত, আক্রান্ত হাত বা পাটিকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং গোসলের পরে লোশন ব্যবহার করতে হবে। আক্রান্ত হাত বা পা দিয়ে খুব বেশি ভারী কোনো কাজ করা যাবে না। এটাকে যথাসম্ভব উঁচুতে রাখতে হবে, ঝুলিয়ে রাখা যাবে না। যেমন আপনার আক্রান্ত যদি হাত হয়ে থাকে, তাহলে যখন আপনি ঘুমাবেন তখন হাতের নিচে কয়েকটা বালিশ দিয়ে ঘুমাবেন, বা যদি কোনো জায়গায় বসেন তাহলে হাতটা একটু উপরে রাখার চেষ্টা করবেন। আক্রান্ত যদি পা হয়, সেক্ষেত্রেও শোয়ার সময় পায়ের নিচে বালিশ দিবেন, বা বসলে টেবিলের নিচে একটা টুল দিয়ে সেই টুলের উপরে পা রেখে বসবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আক্রান্ত হাত বা পাটিকে এভাবে ভাঁজ করে রাখা যাবে না। কারণ আমি একটি পেশেন্ট কিছুদিন আগে দেখেছিলাম, যার হাতটা এভাবে ভাঁজ করে রাখতে রাখতে এটাকে আর সোজাই করা যায় না। তো পায়ের ক্ষেত্রেও একই রকম হতে পারে। তো এই জন্য আক্রান্ত হাত বা পাটিকে ভাঁজ করে রাখবেন। আরেকটা ইম্পর্টেন্ট দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে এই হাতে যদি কোনো রকম কীট পতঙ্গ কামড় দেয়, সেটা থেকে কিন্তু সেলুলাইটিস ডেভেলপ করতে পারে। এই জন্য এখন যেমন আমাদের মশা ও উৎপাত অত্যন্ত বেড়েছে, এই জন্য মশা থেকে হাতটাকে কিন্তু আপনাকে সুরক্ষিত রাখতে হবে। এছাড়া অন্যান্য কীট পতঙ্গ যেমন পিঁপড়া, মাছি, এগুলো যাতে আক্রান্ত হাত বা পায়ে বসতে না পারে, কামড়াতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেকের পোষা প্রাণী থাকে, এই পোষা প্রাণীর কিন্তু আঁচড় দিতে পারে, আঁচড় দিলে সেখান থেকেও কিন্তু সেলুলাইটিস হতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আবার অধিকাংশ লিম্ফেডেমা রোগী কিন্তু ফিমেল হন, মহিলা হন, তো তাদের ঘর বাড়ির কাজ করতে হয়। তো এই যে তরকারি কাটার সময় বা অন্যান্য কাজ করার সময় যাতে কোনো প্রিক না হয়, হ্যাঁ, বা কোনো খোঁচা না লাগে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আবার গরম জিনিস, যেমন কোন একটা গরম হাঁড়ি চুলা থেকে নামানোর সময় বা ওভেন থেকে বের করার সময়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে যাতে হাতটাতে অতিরিক্ত গরম তাপ না লাগে। ইভেন গরম তাপের ব্যাপারে আরো একটা কথা বলি, ইভেন যদি অত্যন্ত রোদ থাকে, এখন যেমন অত্যন্ত হিট ওয়েভ চলতেছে, তো এই অবস্থায়ও কিন্তু হাতটাকে যখন আপনি বাইরে বের হবেন, হাতটাকে কিন্তু একটু আবৃত করে রেখে আপনাকে বের হতে হবে, যাতে সরাসরি গরম তাপটা হাতের উপরে না লাগে। অনেকে সুই সুতার কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু সূচ ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য একটা থাম্বনেইল, বুড়ো আঙ্গুলে একটা থাম্বনেইল যদি ব্যবহার করেন, এখান থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো। এছাড়া আক্রান্ত হাত বা পাটিকে যে কোনো ধরনের ট্রমা, যা খোঁচা লাগা, আঘাত লাগা বা হোঁচট খাওয়া, পায়ের ক্ষেত্রে হোঁচট খাওয়া, এই সমস্ত জিনিস থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন পায়ের ক্ষেত্রে আপনি একটা এমন ধরনের জুতা পরবেন যেটা চারিদিক থেকে পাটাকে ঘিরে রেখেছে। এমন না যে স্যান্ডেল টাইপের জুতা না, কারণ স্যান্ডেল টাইপের জুতায় কিন্তু ইনজুরি হওয়ার চান্স বেশি থাকবে। শু টাইপের জুতা বা কেটস টাইপের জুতা, এটাই কিন্তু আপনার জন্য মোস্ট প্রিফারেবল। এছাড়া অনেকেই বিমান ভ্রমণ করেন বা লং জার্নি করেন, সেক্ষেত্রে যদি বিমানে ওঠেন বা লং জার্নি করেন, একটা কম্প্রেশন স্টোকিনেট বা কম্প্রেশন গার্মেন্টস আমরা বলি, বা আটোসাটো একটা গার্মেন্টস যেটা বিশেষভাবে তৈরি করা হয়, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমরা বলতে চাই, যেটা আসলে মেডিকেল প্রফেশনে যারা আছে তাদের সাথে একটু বেশি রিলেট, সেটা হচ্ছে যে যে হাত বা পা আক্রান্ত হবে, সেখান থেকে আপনি কোনো ব্লাড দিতে পারবেন না পরীক্ষা নিরীক্ষার জন্য, বা সেখানে কোনো ইনজেকশন নিতে পারবেন না, বা সেই হাত বা পায়ে কিন্তু রক্তচাপও আপনি মাপতে পারবেন না। সেটা আপনার স্বাস্থ্যকর্মী যারা থাকবে
তাদেরকে বলতে হবে যে আমার এই হাতে বা পায়ে লিম্ফেডেমা আছে, এইখানে এই কাজ করা যাবে না, সেক্ষেত্রে অন্য হাত বা অন্য পা ব্যবহার করতে হবে। এছাড়া ফিজিওথেরাপি নেয়ার ক্ষেত্রে বা বাসায় কোনো ধরনের গরম সেক দেয়া যাবে বা বেশি ঠান্ডা সেকও দেয়া যাবে, তবে বেশি খারাপ হচ্ছে গরম সেক। যেমন ফিজিওথেরাপির ভিতরে আইআরআর, প্যারাফিনক্স বা তারপরে মাইক্রোওয়েভ ডায়াথার্মি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, এই জাতীয় থেরাপি গুলো দেয়া যাবে। কিন্তু লিমফেডেমার ক্ষেত্রে কিন্তু স্পেশাল কিছু থেরাপি রয়েছে, যেমন আইপিসি বা ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন, এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ থেরাপি বা কোনো কোনো ক্ষেত্রে লেজার থেরাপি, এইগুলো কিন্তু রিকমেন্ডেড প্রেসক্রাইবড প্যারামিটারে দেয়া যাবে। তো এই জন্য এই সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে লিমফেডেমা হইলে সেটা আরো সিভিয়ার না হয়ে যায়, বা লিমফেডেমা যাদের কেবল প্রথম শুরু হচ্ছে তারাও কিন্তু এই নিয়ম নীতিগুলো যদি মেনে চলেন, তাহলে অনেক ক্ষেত্রেই এই রোগটা ফার্দার প্রোগ্রেস হওয়া থেকে কিন্তু আমরা রোধ করতে পারি। আরেকটা পরামর্শ আপনাদেরকে দিব যে লিমফেডেমা হলে আসলে কোথায় যাবে। তো বাংলাদেশে আসলে লিমফেডেমার পরিপূর্ণ চিকিৎসা খুব কম জায়গায় ভালোভাবে হচ্ছে। তো বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন তার ভিতরে অন্যতম, যেখানে লিমফেডেমা রোগের সম্পূর্ণ চিকিৎসাটা হচ্ছে। তো এই জন্য আপনারা লিমফেডেমা রোগ হইলে বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশনে আসতে পারেন। এছাড়া অন্য আরো কিছু জায়গায় কিছু কিছু চিকিৎসা হচ্ছে, যেমন ক্যান্সার ইনস্টিটিউট, বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, সেগুলোতেও আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।